সে নিয়ে আমি কিছু বলতে চাই, এটা নিয়ে অনেক অনেক মানে পক্ষে অনেক কথা শোনা যাচ্ছে। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকু আমি বলতে পারি তাই আমি বলার চেষ্টা করছি, কেন আমি খুব কাছে থেকে ছিলাম, আমার যতটুকু মনে পড়ে ওই ঘটনার সময়। তো মান্নান ভাই এবং হান্নান ভাই মান্নান ভাই ছিলেন চিটাগং শহর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, বাট হান্নান ভাই ছিলেন চিটাগং জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট তৎকালীন। তা আমার যতটুকু মনে পড়ে যে যখন চিটাগং রেডিও সেন্টার কালুঘাটে সে ট্রান্সমিটার সেন্টার সেটা ছিল 2 কিলোওয়াট বা 4 কিলোওয়াট, খুব কম ক্ষমতা সম্পন্ন। উনি সারাদিন ধরেই শেখ মুজিবের নাম দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছিলেন ওই রেডিওতে। যারা আমরা চিটাগং ছিল তারা সবাই হান্নান ভাইয়ের গলা, উদাত্ত গলা, উই কুড রিমেম্বার দ্যাট স্টিল। এটা 26 তারিখ, এটা 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ। হান্নান ভাই শেখ মুজিবের পক্ষ হয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং বলছিলেন যে চট্টগ্রাম এখন স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, মানে সবাই সারা বাংলাদেশকে উনি ডাক দিচ্ছিলেন যে মানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এবং আমরা কিছু মিথ্যা কথা বলা হচ্ছে যে শেখ মুজিব তখন তো আসলে শেখ মুজিব অ্যারেস্টেড হয়ে গেছে, বাট সেটাকে মানে করার জন্য বলা হচ্ছে শেখ মুজিব এখনো ঠিক মতো আছেন, উনি পুরো অ্যারেস্টেড হন নাই, মানে লোকের মনোবলকে বাড়ে রাখার জন্য। ইতিমধ্যে আমরা অবশ্য হান্নান ভাইকে দেখছিলাম বাইরে থেকে, মানে কাঁচা বাইরে দরজা হান্নান ভাই ঘোষণা করছেন। এরপর একদিন দেখলাম যে আরো সৈন্য টৈন্য নিয়ে এক আর্মির এক ভদ্রলোক ওইখানে ঢুকছেন এবং উনি এসে খুব অল্প সময় একটা বক্তৃতা দিলেন এবং বক্তৃতায় উনি বললেন যে অন হিজ বিহাফ, হিজ মেজর জিয়া, দ্যাট আই এম ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো আমার এটুকু মনে পড়ে, আমি হান্নান ভাইকে বললাম, হান্নান ভাই হোয়াই হি ইজ সেইং লাইক দিস, আমরা কেউ প্রোটেস্ট করা উচিত এটা, উনি তো নিজেকে ডিক্লেয়ার করছেন, হি ডিডন্ট ডিক্লেয়ার ইট অন বিহাফ অফ শেখ মুজিব। তো পরে আমাদের আওয়ামী লীগ নেতৃত্ব বোধহয় জিয়ার সঙ্গে কথা বলেন এবং জিয়া রহমানের পরে আই থিঙ্ক দে কনভিন্স হিম টু কাম ব্যাক এগেইন অ্যান্ড হি ডিক্লেয়ার ইট অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, উনি স্বাধীনতা ঘোষণা করছেন। আচ্ছা, তারপর আপনারা কোথায় গেলেন? এরপর আমাদের দায়িত্ব ছিল, তখন জিয়া রহমান আমাদেরকে বললেন যে আমরা জিয়া রহমানের সঙ্গে, তখন আর্মির ওনারা এক ট্রাই করে আমরা গেলাম ওই ফেনী, ওখানে একটা শুভপুর একটা ব্রিজ আছে, তো জিয়া রহমান আমাদেরকে নিয়ে ব্রিজে এখানে গেলাম রাত্রেবেলা একটা অপারেশনে, বলছে তোমরা চলো আমাদের সঙ্গে, ওখানে আমরা কিছু অপারেশন করবো। এবং আমরা তখন অপারেশন নামে আমরা মোটামুটি খুব পাগল হয়ে গেলাম যে লেটস গো টু সাম অ্যাকশন। আমরা সারা অনেক রাত্রে 3-4 ঘন্টা ড্রাইভ করে ট্রাকের পিছনে বসে আমরা শুভপুর ব্রিজের ওখানে গেলাম, কিন্তু আমরা কোন পাকিস্তানের সৈন্য দেখতে পাইনি। পরে ওদের ট্রাক ঘুরে আমাদেরকে আবার নিয়ে আসলো। আই থিঙ্ক আমরা আবার ফিরে আসলাম আমাদের চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজে। এটা কবেকার? 30 তারিখ, 31 বা এটা বোধহয় 27, 28, 29 তারিখের ঘটনা। ইতিমধ্যে অবশ্য আর্মিরা ঠিক করলো যে ওরা কালুঘাটে একটা রেস্টের, কালুঘাট চিটাগং থেকে, চিটাগং একটা যোগসূত্র ছিল চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত কালুঘাট ব্রিজ, কালুঘাট ব্রিজে যে বাংলাদেশ আর্মির লোকজন, বাংলাদেশ আর্মি না পাকিস্তান আর্মি, তৎকালীন পাকিস্তান আর্মির লোকজন, ওরা একটা রেজিস্ট্যান্স দিবে যদি পাকিস্তান আর্মির দিক থেকে আসে। তো ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, বাট আমাদের তখন আমাদের কারো কোনো ট্রেনিং ছিল না বা অস্ত্র আমরা চালাতে জানতাম না, যার জন্য আই থিঙ্ক দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। তখন বাংলাদেশের এই আর্মি থেকে আর কোনো ব্যক্তিত্বের নাম কি আপনার মনে পড়ে? মেজর রফিক, উনি তখন ইপিআর ছিলেন। তো আর্মির কথা বলতে গিয়ে আমার কিছু কথা আজকে বলতে হয় যেগুলো আমার খুব, আমি জানি কথা বলার পরে আমার বাংলাদেশে আমার ঢোকার পথ থাকবে কিনা। আর তো আমরা করলাম কি, আমরা যখন রামগড় থেকে আমরা যখন ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি তখন আমরা একটা কাজ করছিলাম, আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন ফর আস। আমরা তখন ওই যে ওয়াবদার অনেকগুলো ট্রাক ছিল, ছোটখাটো ট্রাক, যেগুলো এখানে মিনি ট্রাক বলে, আমাদের দেশে কি বলতে আমি জানি না, ওয়াবদা বোধহয় ওইগুলো অনেকগুলো কিনছিল বা কোনো ডোনেশন পাইছিল। আমরা ওইরকম প্রায় 50-60টা গাড়ি আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসছিলাম এবং আমরা অনেকে তখন ড্রাইভিং জানতাম না, কেউ হয়তো এই আধা ঘন্টা ড্রাইভিং শিখে আমরা গাড়িগুলো নিয়ে চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি। তো চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজে রব ভাই মারা যাওয়ার পরে আমরা খবর শুনছিলাম যে পাকিস্তান আর্মি মোটামুটি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে। তো আমরা পরে ডিসাইড করলাম যে, তখন ইউসুফ ভাই ছিলেন আমাদের নেতৃত্বে, SM ইউসুফ, উনি চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সেই সময়, ইফ আই এম নট মিস্টেকেন। মানে আজকে এগুলো অনেক আগের কথা, আমার এখন সব মনে নেই। তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা এদিকে যাব, রামগড় চলে যাব। হয় রামগড়, আমি খুব ইনক্লুসিভ ছিলাম, আমার প্রশ্ন হয় রামগড়, তো বলছে রামগড় হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তাহলে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে আমাদের লাভ কি? ইন্ডিয়াকে আমাদের কোন রকম প্রতিশ্রুতি দিয়েছে আমরা আশ্বাস পাবো ইন্ডিয়া থেকে? সেই প্রশ্ন জবাব কেউ, মান্নান ভাই বা আওয়ামী লীগের কোন নেতৃত্ব আমাদের দিতে পারে জবাব। সো উই ডিসাইডেড যে আমরা রামগড়ে যাচ্ছি। কিভাবে রামগড় যাবো?
আমরা মেইন রোড দিব না, তো ওই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মানে জমি টমি ক্ষেত্রের মাঝখান দিয়ে আমরা একটা রাস্তা বের করলাম যে ওভাবে ওখান থেকে গাড়ি চালাই আমরা যাবো রামগড়। সো আমরা রামগড় পৌঁছলাম তার বোধহয় ঘন্টা 7-8 পরে ইঞ্জিনিয়ারিং কলেজ ভ্যাকেট করে দিয়ে। রামগড় গিয়ে দেখি যে রামগড়ে অলরেডি, রামগড় তখন একটা স্কুল ছিল, আমরা স্কুলে শেল্টার নিলাম, ওখানে একটা পোস্ট অফিস ছিল দোতলা। তো গিয়ে দেখলাম যে আর্মিরা, জিয়া রহমান, মীর শকত, ওরা সবাই ওইখানে ওদের শেল্টার, ওরা ওখানে থাকতেছে, এবং অলি। আমরা আর্মির সঙ্গে বেশ কিছুদিন ছিলাম একসঙ্গে রামগড়ে। আমার তখন করে অভিজ্ঞতা বেশ তিক্ত। আমার বয়স তো বেশি না, তখন আমি 17-18 বছরের ছেলে, মাত্র ইন্টারমিডিয়েট পাস করছি। তো আর্মিদের সঙ্গে এই কথাটা বলি আবার, মানে কেউ ভুল বুঝে না জিনিসটা। তো আর্মির জওয়ানরা কিনা আমাদেরকে দেখলে খুব গালাগালি করতো যে শালা মুক্তি, তোদের জন্য আজকে আমাদের এত খারাপ অবস্থা, অনেক গালাগালি করতো আমাদেরকে, যে ভালো ছিলাম, যে এখন এখানে খাওয়া দাওয়ার কষ্ট পাচ্ছি। আমরা আসলে খুব খাওয়া দাওয়ার কষ্ট ছিলাম। তো সেই জিনিসটা কিন্তু আমাদের পছন্দ হতো। আমরা মনে করতাম যে মানে ছাত্র বলো আর্মি বলো সবার একই রকম মেন্টালিটি থাকা উচিত। তো জিনিসটা আর্মির সঙ্গে আমাদের সম্পর্কে কিছুটা তিক্ত করে দিয়েছিল। পরে কিন্তু আমরা ঠিক করলাম যে আর্মিদের থেকে আর্মিরা কিনা আমাদের গাড়িগুলো ইউজ করতো, ওই ওয়াদ্দা থেকে পাওয়া পিক আপগুলি। তো ওগুলো আমরা ঝগড়া করে নিলাম না, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের গাড়ি তোমরা দিয়ে দাও আমাদেরকে। রামগড়ের মাঝখানে ইতিমধ্যে রামগড় মানে মোটামুটি আমরা জানছি যে রামগড়, পাকিস্তান আর্মি রামগড় ক্যাপচার করতে চলে আসছে। রামগড়ের পাশে একটা জায়গা আছে, নাম হেয়াকো বাজার। কেউ কেউ বলে যে ওরা পাকিস্তান আর্মিকে হেয়াকো বাজারে দেখছে। তো মোটামুটি আমরা তৈরি হচ্ছিলাম যে রামগড় ফল করলে আমরা কি করব না করবো, বাট আমরাও এক্সিট স্ট্র্যাটেজি নিচ্ছিলাম আর কি। এক্সিট স্ট্র্যাটেজি এবং পাকিস্তান আর্মি যদি রামগড় আসে ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তো আমাদের যে ক্যাম্পটা ছিল স্কুলের, তার ডান পাশে একটা পুকুর ছিল। তো একদিন দেখলাম যে পুকুরের পাড়ে জিয়া রহমান, মীর শওকত আলী, ওরা বোধহয় আর্মিরা কিছু ট্রেঞ্চ করে গেছে, ওরা সেগুলো দেখতে আসছে। আমরা ওখানে গেলাম। আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, নাম আবু ইউসুফ চৌধুরী, সে ইন্টারমিডিয়েট কলেজে পড়তো, চিটাগাং ইন্টারমিডিয়েট কলেজে। তো পরবর্তী পর্যায়ে তাকে শহরে পাঠানো হয়েছিল মুক্তিযোদ্ধা হিসেবে, এন্ড হি বিকেম এ রাজাকার লেটার অন। সে একটু পাগলের স্বভাব ছিল ইউসুফ। তো হঠাৎ করে এই মীর শওকত আলীকে প্রশ্ন করলো যে উইল ইউ জয়েন আওয়ার ফাইট। আমি জানি না কেন সেই প্রশ্নটা করলো, হয়তো তার সঙ্গে আগে কোনো শওকতের কোনো কথা হয়েছিল কিনা, আই ডু নট নো। তো তখন শওকত জবাব দিল, আমার স্পষ্ট মনে শওকত জবাব দিল যে আই এম নট এ বেঙ্গলি, আই এম এ আসামি। বলে ইফ আই জয়েন দ্য ফাইট আই উইল জয়েন ফর মাই ফ্রেন্ডস কজ, এন্ড হি পয়েন্টেড টু জিয়া রহমান দ্যাট টাইম। তো ওই কথাটা আমার খুব মনে আছে আর কি, যে আজকে অনেক লোকে বাংলাদেশের স্বাধীনতার নেতা বা স্বাধীনতা যুদ্ধের বিরাট দাবিদার, যে এরা কে কি বলছে। সো আমি চাই যে দেশবাসী সেটা জানুক। আপনারা পরবর্তীতে কোথায় ট্রেনিং নেন? আচ্ছা, তো এরপরে রামগড় ফলের গল্প আমি পরে বলতে আসছি। ইতিমধ্যে আরেকটা ঘটনা হয়েছে যেটা আমি অবশ্যই বলতে চাই। তো তখন কিন্তু আমরা কোথাও আমরা রাতে ঘুমাতে পারতাম না আমাদের ক্যাম্পে। তখন অর্ডার ছিল যে উই হ্যাভ টু গিভ 24 আওয়ার্স সিকিউরিটি চেক করার জন্য। কারণ তখন খবর উঠে গেছে যে পাকিস্তানি কমান্ডার অলরেডি রামগড়ে ইনফিল্ট্রেট করছে, যে এবং যে কোনো মুহূর্তে আমাদের ক্যাম্পে ঢুকে আমাদেরকে ওরা গুলিটুলি করার চেষ্টা করতে পারে। তো তখন সবসময় সন্ধ্যার দিকে আর্মির একটা গ্রুপ যেত রামগড়ে, যে পাহাড় জঙ্গলে যেত ওরা, টু ট্র্যাক ডাউন পাকিস্তানি কমান্ডোজ। আমাদেরকে মাঝে মধ্যে নিয়ে গেছে, আমরা গেছি আর্মিদের সঙ্গে। একদিন আমরা ঘুমিয়ে আছি আমাদের স্কুলের যে ব্যারাকে, স্কুলের যে ক্লাসরুমে, রাত্রে 2-3টার দিকে দেখি যে খবর আসলো, আমরা সবাই ঘুম থেকে তুলে ফেললো, বলছে এরকম আফতাব মারা গেছেন, ক্যাপ্টেন আফতাব। তো ওনার লাশ নিয়ে আসলাম আমাদের স্কুলের ঘরের সামনে। তো ওখানে আমরা হুজুর একজনকে নিয়ে আসলাম, উনি গোসল টোসল দিলেন ওনার। তো দুঃখজনক ভাবে একটা কথা আমার খুব স্পষ্ট মনে পড়ছে, আর্মির একজন অফিসার ওখানে মারা গেছেন, বাট সেই জানে আমি আর্মির কোন লোকজনকে দেখিনি। আমি জানি ওরা কিনে ব্যস্ত ছিল। আমাদের তখন মীর শওকত আলী ছিল, জিয়া রহমান ছিলেন। আমি কোনো পয়েন্ট আউট করতে চাচ্ছি না কিছু, যে বাট আমার মতে আমার মনে হচ্ছে তাদের